জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যানালিটিক্যাল এমসিকিউজ আছে। অ্যানালিটিক্যাল এমসিকিউ ব্যাপারটা কি? অ্যানালিটিক্যাল এমসিকিউ হচ্ছে আপনাকে হয়তো কোনো একটা ছবি দিয়ে দিবে। ওই ছবির উপর বেস করে কিছু কোয়েশ্চেন থাকবে। আর্টওয়ার্ক, আর্টিস্টের নেম, আর্টিস্ট হচ্ছে কখন এই আর্টওয়ার্কটা করছে, এরকম রিলেটেড ব্যাপার। তারপর এছাড়াও কিছু এরকম ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন থাকবে যেটা হচ্ছে আমাদের জানাটা একটু জরুরি। অলরাইট, সো চলো আমরা শুরু করি। আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন সাম্প্রতিক বিষয়াবলী, পেজ নাম্বার হচ্ছে 5। ঠিক আছে, সাম্প্রতিক বিষয়াবলী এখানে হচ্ছে বাংলাদেশ রেলওয়ের কিছু ব্যাপার সম্পর্কে দেওয়া আছে। সো আপনারা হচ্ছে টিক দেওয়া। এই যে 30 সেপ্টেম্বর হচ্ছে 2024 তৈরি বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয় যে জাহাজটা আর কি। হ্যাঁ, এরকম বেসিক বিষয়গুলো কিন্তু বেশ জরুরি। একটা দেখেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে, দেশের পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কি? সুখী। এটা কিন্তু বেশ কমন, কমপ্লিকেটেড প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনের মতো আসতে পারে। 14 ডিসেম্বর 2024 দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন। আচ্ছা, দরকার নাই। তারপর দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা পদে নিয়োগ পান, এরকম কিছু। দেখেন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে বরগুনা জেলায় অবস্থিত। ঠিক আছে, এটা দেখেন বাংলাদেশের উন্নয়ন গবেষণায় নারী অংশগ্রহণকারী সংখ্যা 53%। পোশাক শিল্পে, হ্যাঁ, দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে মোট 101টি দেশের ভিতর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। স্যার সাপোজ আপনি চারুকলায় পড়াশোনা করে বিদেশে গেলেন হচ্ছে ইয়ে করার জন্য, স্কলারশিপ নিয়ে, এখন আপনি ওইখানে হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে বুঝতে পারবেন। আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এবার দেখেন ক্রীড়াঙ্গন থেকে আমরা দেখি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা। 2000 এটা দেখেন আন্তর্জাতিক ক্রিকেট হিসেবে 2000 এই যে বাংলাদেশি হিসেবে প্রথম ছক্কা ডাবল সেঞ্চুরি করেন কে? ঠিক আছে, মহিউদ্দিন রিয়াদ। এরকম এই কোশ্চেনটা। তারপর ফিফার 2024 বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়, এটা একটু দেখলেন। এটা দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সাম্প্রতিক বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্র পান কোন? হামজা চৌধুরী। এটা একটু দেখবেন, ঠিক আছে। এই কোশ্চেন আমি এখানে হ্যাশ মেরে দিচ্ছি। এগুলো একটু বেশি করে দেখবেন। আমি যা দেখাচ্ছি মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ আমার চোখে। সো পড়তে পারেন, পড়তে হবে, আর টাইম ওয়েস্ট করার দরকার নাই। এবার আমরা 6 নম্বর পেজে আসি। 6 নম্বর পেজে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু বিষয়। হ্যাঁ, এই যে এখানে ডিসেম্বর মাসে যে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ঘটে গেছে, এটা সবগুলো একটু দেখবেন। এখানে কি দেখবেন যে কখন কোন বিষয়টা হয়েছে, কিছু বেসিক তারিখপত্র এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। 1 ডিসেম্বর 2024 ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতি শ্বেতপত্র জমা দেওয়া হয়, এরকম কিছু বিষয়। এটা এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু তারপরেও হচ্ছে এটা একটু পড়ে যাবেন ভালোভাবে। ইন কেস যদি কোনো কিছু চলে আসে তাহলে তো ওইটা আপনাদের ওইভাবে মানে পরীক্ষায় অ্যান্সার করতে সুবিধা হবে, তাই না? এই 8 ডিসেম্বর, 7 ডিসেম্বর, তারপর এখানে দেখেন কি একটা অবস্থা। দেখেন 5 ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের সভায় কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির ঘোষণা করে গেজেট প্রকাশের অনুমোদন দেওয়া হয়। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখবেন। এবার আমরা একটু পরবর্তী পেজে আসি, ঠিক আছে। এখানে দেখেন
এর পরবর্তীতে আমরা এখানে 15 ডিসেম্বর নাই এখানে এরকম গুরুত্বপূর্ণ কিছু। 18 ডিসেম্বর এটা একটু দেখবেন, ঠিক আছে? প্রেসিডেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে। দেখেন পেপালসের এই পেপারলেস লিমিটেড যাত্রা শুরু করে, ঠিক আছে? এটা একটু দেখবেন। মাঝে মাঝে হয় কি যে কিছু কিছু কোয়েশ্চেন একটু কনফিউশন থাকে যে পেপারলেস লিমিটেড এটা কি, এটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে? নিচের কোনটি পেমেন্ট গেটওয়ে এরকম দিতে পারে, আপনাকে পেপালের নাম দিয়ে দিতে পারে, তারপর এরকম টাইপের কিছু কনফ্লিক্টেড ব্যাপার দিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি এটা না জানেন তাহলে কিন্তু আপনি সরাসরি অ্যান্সার করতে পারবেন না। এই জন্য হচ্ছে একটু এই টাইপের বিষয়কে একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এবার দেখেন 20 ডিসেম্বর হচ্ছে 2024 17তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের ঢাকায় শুরু হয়, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তো মোটামুটি আপনারা জানেন অলরেডি যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে যেটা চলচ্চিত্র থেকে, নাট্যকলা থেকে। সো এই বিষয়গুলো একটু দেখতে হবে। তারপর দেখেন এখানে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয় 24 ডিসেম্বর। এটা একটু দেখবেন, এই রিলেটেড ব্যাপারটা কিন্তু বর্তমান সময়ে বেশ ইম্পর্টেন্ট। এখন আমি আপনাদের সাথে সব থেকে ইম্পর্টেন্ট আর মোস্ট একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করবো। এই দেখেন যমুনা রেলওয়ে সেতু দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রেন চলে কত তারিখ বা কত সালের কত তারিখ? 26শে নভেম্বর। এটা কিন্তু বেশ উল্লেখযোগ্য একটা এমসিকিউ। তারপর 10 ডিসেম্বর হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপকে দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখেন 19 ডিসেম্বর হচ্ছে 3 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এবার হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখেন দেশের 49তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কের আওতাভুক্ত হয় নড়াইল, ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু দুইটা রেল রিলেটেড ঘটনা ঘটে গেছে। তো ইটস নট ফর আপনাদের কি বলে জেইউ এক্সাম, এটা আপনার অল ইউনিভার্সিটি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, আমি যেটা অলরেডি হাইলাইটেড করে দাগাই দিলাম। এইটা মাস্ট বি দেখবেন। এই এরিয়াটা কিন্তু 7 নম্বর পেজের মোস্ট ইম্পর্টেন্ট একটা এরিয়া। সো এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। এখান থেকে যে কোনো কোশ্চেনে আসতে পারে। আর খুব ইম্পর্টেন্ট আসার মতো 3টা কোশ্চেন: 26 নভেম্বর, 10 ডিসেম্বর, 29-24। হ্যাঁ, এখানে এটা জাস্ট লেস ইম্পর্টেন্ট, জাস্ট জেনে রাখবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় বার্ল্ড ঈগল। 28 ডিসেম্বর এই ঘটনাটা একটু দেখবেন, নতুন সেবা চালু হয়। এবার হচ্ছে আমরা একটু পরবর্তী পেজে আসি, ঠিক আছে? এখানে দেখেন 8 নম্বর পেজে এই বিষয়গুলো একটু জরুরি রিসেন্ট টাইমলাইন হিসেবে। 2 খেয়াল করেন, 2 এর অ্যান্সার হচ্ছে ঘ, 53টি। মানে আমরা আগে যা যা পড়ছি তারই একটা সারসংক্ষেপ রিলেটেড ব্যাপার এখানে হচ্ছে উপস্থাপন করা হয়েছে। 3 ক। 9 ডিসেম্বর সাময়িকীতে তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করে। 1 ক নেচার, ঠিক আছে? এগুলো একটু দেখবেন। এই পেজগুলো হচ্ছে একটু জরুরি, আমি জাস্ট নর্মালি দাগায় যাচ্ছি, আপনারা জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এগুলো একটু দেখে যাবেন।
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক কতটি? 5। আচ্ছা, এই পেজের মোটামুটি সবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে খুব বাজেয়াপ্ত করার কিছু নাই, আমরা আগে যা পড়ছি তারই হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, তারপর আমি ইম্পর্টেন্ট কিছু বিষয় দাগাই দিছি। বাংলাদেশের পার্টটা দেখবেন বেশি করে। এই যে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কে? আদাবি। কার্বন নিরপেক্ষ শিশু মানে বুঝতেছেন কতটা অদ্ভুত একটা কোয়েশ্চেন। মানে আগের বিষয়টাই এখানে হচ্ছে কোয়েশ্চেন আকারে দেখানো হয়েছে, ঠিক আছে? সো 17টা দেখতে পারেন। 20। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে নিচের দিকে আসি। 23। বিষয়টা হচ্ছে কেন হচ্ছে আমি এইভাবে দেখাচ্ছি, বিষয়টা আপনারা যদি কিছুটা মনে রাখতে পারেন বা আপনার এই প্রসেসটা একটু বুঝে যান, ঠিক আছে? এবার 32, 30 এটা জাস্ট টেম্পোরারি, মানে এটা লেস ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। বর্ষসেরা হিসেবে আসছে একটু নেটওয়ার্ক মাঝে মাঝে ডাউন হচ্ছে, সমস্যা নাই। 38 হচ্ছে আপনার 41। এই যে 45 দেখেন, বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থা। হ্যাঁ, 46। 11তম এসিসি অনূর্ধ্ব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? দেখবেন। তারপর 48 হচ্ছে এই যে বিপিএল এর মাস্কট কি ছিল এবার? খেয়াল করেন। ঘ। এবার এখানে দেখেন, নারী প্রথম ক্রিকেট সেঞ্চুরি প্রথম সেঞ্চুরি করে কে? এটা হচ্ছে গ। নিগার সুলতানা জ্যোতি। এগুলো একটু দেখে যাবেন, কিন্তু খেলাধুলা থেকে যদি কিছু আসে ইন কেস, আপনারা যাতে সুন্দরভাবে বিষয়গুলোকে অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে? এবার আমরা যদি এই পেজে আসি, এটা একটু দেখে যাবেন। এটা এটা অল্প দেখে যাবেন, মানে এটা খুব লেস ইম্পর্টেন্ট। লেস লেখা আছে, লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন যারা মারা গেছে আর কি, এখানে আমরা একটু দেখি যে এখানে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে নাকি যারা আহ, মারা গেছেন। দেখেন এখানে দিছে একটা চার্ট, এটা বেশ গুরুত্বপূর্ণ। ইনি হচ্ছেন আপনার আবু জাফর, ঠিক আছে? গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী। তিনি চট্টগ্রামে ভৈরবী ইউনিয়নে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? তো 17তম মানে মোটামুটি 20টি গানের মধ্যে 17টি স্থান দখল করে। উল্লেখযোগ্য গান হচ্ছে আচ্ছা, এই এই পার্টটা একটু দেখে যান। আবু জাফর রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার, এটা একটু দেখে যাবেন। তারপর আচ্ছা, এটা দরকার নেই। নেক্সট হচ্ছে আমরা এখানে জিমি কার্টার, এটা একটু মানে এটা জাস্ট স্টাডি করে যাবে, এটা দেখার দরকার নেই। কিন্তু এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, এই যে এখানে বেশি বেশি করে দাগ দেওয়া আছে, এটা একটু দেখে যাবেন। এবার
এই যে আপনার হচ্ছে হেলাল হাফিজ সম্পর্কে আমরা একটু দেখি এখানে আমাদের কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা পাই কিনা। হেলাল হাফিজের এখানে একটু স্টাডি করবেন যেন কিছু বিষয়ে হেলাল হাফিজ কেমন ধরনের ইনফরমেশন লিখেছেন বা ওই রিলেটেড জায়গা আসলে তার বিষয়গুলো কেমন ছিল এগুলো জাস্ট নর্মাল দেখবেন, ঠিক আছে? দিবস প্রতিপাদ্য দেখেন এখানে কি আছে, আমরা 14 নম্বর পেজে আছি। মুক্তিযোদ্ধা দিবস, ঠিক আছে, ডিসেম্বর, 1 ডিসেম্বর। তারপর বস্ত্র দিবস, বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর, জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস। তারপর বাংলা ব্লক দিবস, বর্ডার গার্ড বাংলাদেশ দিবস, এগুলো একটু দেখে যাবেন ডিসেম্বরের আর কি, জানুয়ারিতে যেহেতু আমরা পড়তেছি। এখানে একটু আন্তর্জাতিক বিষয়গুলো একটু ঢু মারা দরকার আমাদের। এখানে এই যে বিশ্ব মানবাধিকার দিবস একটু দেখে যান, পর্বত দিবস। তারপর এই যে অভিবাসী দিবস, আন্তর্জাতিক মানবাধিকার সংহতি দিবস। তারপর এই তো এইগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। দিবসের ব্যাপারটা হচ্ছে কি, এটা ইনকেস আসতেও পারে, এটা আসতেও পারে বা নাও আসবে, ডিপেন্ড করে। এই যে বিশ্ব মৃত্তিকা দিবস, এটা একটু ইম্পর্টেন্ট, 5 ডিসেম্বর মৃত্তিকা দিবস, এটা বেশ গুরুত্বপূর্ণ। গোল দিয়ে দিলাম, সম্ভবত আপনারা বুঝতে পারেন। এবার আমরা ডিউতে দেখছি যে কিছু কোয়েশ্চেন আসে, যেমন যারা যারা শহীদ হয়েছিল, ঠিক আছে, যে বিভিন্ন কে কবে শহীদ হয়েছে, কারা কি আছে, এগুলো একটু আমাদের জানতে হবে। হ্যাঁ, সো আমরা যদি একটু সাহিত্য সংস্কৃতি দিকে খেয়াল করি, রক্তাক্ত জুলাই বিপ্লব নামে একটা বিষয় আছে। এখানে দেখেন এই পার্টটা একটু দেখে যাবেন, অভ্যুত্থান 2024, ঠিক আছে। তারপর দেখেন গ্রাফিতি অফ রেভলিউশন বাংলাদেশ 2024 স্টোরি অফ মেসি টু বাংলাদেশ জুলাই আগস্ট বিপ্লবের এই বিষয়টা একটু দেখে যাবেন, ঠিক আছে। এগুলো একটু হালকা পাতলা জরুরি আছে। রিপোর্ট সমীক্ষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। পদক পুরস্কারে আসি, আমরা এখন আছি 19 নম্বর পেজে, সরি 16। বেগম রোকেয়া পদকটা একটু দেখে যাবেন। তারপর বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারটা এই জন্য দেখে যাবেন কারণ এটা আমাদের কালচার আর সাহিত্যের সাথে বেশ রিলেটেড, সো গুরুত্বপূর্ণ। জাস্ট বেসিক দেখে যাবেন। এখানে ঢালাও ভাবে পড়ার মতো আসলে কথা সাহিত্য, এটা একটু গুরুত্বপূর্ণ। এই যে নাট্যজন পুরস্কার যেটা দিছে আর কি, যেহেতু পদক পুরস্কার রিলেটেড কোয়েশ্চেন আসে, তো কোথায় থেকে করবে, যদি রিসেন্ট থেকে কিছু দেয় তাহলে এইখানে নাটক, এখানে হচ্ছে নাটক, সঙ্গীত, এগুলো রিলেটেড যদি কেউ কোনো পুরস্কার পায় বা কথা, এই যেমন দাগাই দিলাম, এগুলো একটু বিষয়টা দেখে গেলে ভালো হয়। নেক্সট হচ্ছে আমরা এখানে দেখেন নেচার সাময়িকীতে মোহাম্মদ ইউনূস 9 ডিসেম্বর 2024 প্রভাবশালী ব্রিটিশ এই যে দশম ব্যক্তিত্বের ভেতর প্রকাশ পায়, ঠিক আছে। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস রিলেটেড বর্তমানে বেশ ছায়াপথ, এটা একটু দেখে যান, যেহেতু বাংলাদেশে একটা বিশ্বজুড়ে একটা হাইপ আছে। বাংলাদেশি পর্বতারোহী, দেখেন খেয়াল করেন এখানে, বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত হিমালয়ের থরং শিখরে আরোহণ করেছে 5 নভেম্বর, 2400 ফুট উপরে। জাস্ট এটা একটু দেখে গেলে হচ্ছে, এছাড়া কিছু না।
এবার নেক্সট হচ্ছে ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ। দেখেন তো কি বলছে এখানে। আচ্ছা, এটা খেলাধুলা রিলেটেড, এটা জাস্ট বেসিক একটু দেখে যাবে, ঠিক আছে? খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট চোখে যেটা লাগে। এই জাতীয় কবি রিলেটেড যে বিষয়টা এখানে বর্ণনা করছে, কেন তাকে এই বিষয়টা দেওয়া হয়েছে, এই রিলেটেড বেশ হিস্ট্রি আছে, তো এটা দেখে যাবেন। পেপারলেসে যে যাত্রা শুরু, এর পেছনে গল্পটা আসলে কি, এটা দেখে গেলে ভালো হয়। তারপর এই যে রেলওয়ে নেটওয়ার্ক দেখেন, 49তম জেলা হচ্ছে নড়াইল, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা 20 নম্বর পেজে আছি। এই যে বিআরটি ঘটনাটা হইতেছে এখানে, ওই কোয়েশ্চেন আসতে পারে যে বিআরটিসি সম্পর্কে আমরা জানি। বিআরটি এর ফুল মিনিংটা কি বলেন তো? বিআরটি এর কিন্তু ফুল মিনিং একটা আছে। হ্যাঁ, বাংলাদেশ র্যাপিড ট্রানজিট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। বিআরটি এর পূর্ণরূপ কি? আমরা ভাবতেছি আরে ভাই কি না কি ব্যাপার, বাস র্যাপিড ট্রানজিট, বিআরটি, ঠিক আছে? আর বিআরটিসি আছে, এটা কিন্তু আবার একটা আলাদা মানে আছে। সো ওই দুটা জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। হুম। সো 49তম ব্যাপার আছে এখানে, 47তম জেলা হিসেবে রেল নেটওয়ার্ক যুক্ত হয় বাগেরহাট, ঠিক আছে? 48তম জেলা হিসেবে রেল নেটওয়ার্ক যুক্ত হয় কক্সবাজার। 49তম জেলা হিসেবে রেল নেটওয়ার্ক যুক্ত হয় নড়াইল। বাংলাদেশে 15টি জেলায় রেল নেটওয়ার্ক নেই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন একটা জিনিস খেয়াল করে যে কোয়েশ্চেন, লাইক আমরা ইনফরমেশন পাচ্ছি যে 49তম জেলা রয়েছে, কিন্তু কোন কোন জেলা রেল নেটওয়ার্কে আওতাভুক্ত নেই, হ্যাঁ, বা নিচের কোন জেলাটা রেল নেটওয়ার্কে আওতাভুক্ত নেই, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সো একটা বিষয়ের ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এখানেই। সাতক্ষীরা, মাগুরা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, এগুলো একটু হালকা পাতলা দেখে যাবেন, কিন্তু বেশ ভালোই একটা আসার মতো অবজেক্টিভ আমার যেটা মনে হয় হচ্ছে আর কি। হুম। তারপর এই উপকূলীয় নদী বন্দর কত নাম্বার, কত তারিখ হয়েছে, এর পাশাপাশি হচ্ছে এই যে 49, 50, 51, 52, 53, এগুলো একটু দেখে যাবেন, ঠিক আছে? এগুলো ঢালাওভাবে পড়ে গেলে ভালো হয়। এই যে ডিপিডিটি এর পূর্ণরূপ কি, ঠিক আছে? শিল্প নকশা দেখেন, 2024 সালের ডিসেম্বরে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, ডিপিডিটি, ঠিক আছে? এটা কি হচ্ছে, এটা কিন্তু এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। ডিপিডিটি এর পূর্ণরূপ কি? শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। প্যাটেন্ট, প্যাটেন্ট আমরা কই না প্যাটেন্ট। আবার আবার এখান থেকে এই কোশ্চেন আসতে পারে যে প্যাটেন্টের বাংলা মানেটা কি, প্যাটেন্ট এর বাংলা অর্থটা কি, বা বাংলা অর্থ দিতে পারে যে বলে এর ইংলিশটা কি। দেখেন এমনও কোশ্চেন আসতে পারে যে প্যাটেন্টের স্পেলিং, প্যাটেন্টটা খুব আমরা শুনছি, বাট স্পেলিং এটা আবার কি ব্যাপার। তো এই প্রত্যেকটা প্যাটেন্ট রিলেটেড আশেপাশে সবকিছু দেখে যাবেন, কিছু কিছু বিষয় আসতে পারে, ঠিক আছে? তো বুঝতে পারছেন তো যে কোন কোন জায়গাগুলো আসলে বেশ গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই ডিসেম্বরে দেখতেছি যে অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি। সো ওই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখলাম। দেখেন এখানে একটা কোয়েশ্চেন আছে যে বর্ষসেরা শব্দ, হ্যাঁ, ম্যানিফেস্ট মানে কি? ম্যানিফেস্ট মানে হচ্ছে স্পষ্ট বা প্রকাশ। ব্রেইন ব্রেইন রট মস্তিষ্ক পচা। ব্র্যাট বাচ্চা। ডিমিউর সংযম। এই যে চারটা আছে এটা একটু দেখে যাবে, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো অন এভারেজ স্পেসে আপনারা যা পড়তেছেন বা যা জানতেছেন, পৃথিবীর স্বল্পোন্নত দেশ এখন 44টি। এলডিসি এর পূর্ণরূপ হচ্ছে লেটেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, অর্থাৎ স্বল্পোন্নত দেশ সমূহ। সো এই যে অর্থগুলো আছে বা এই যে বিষয়গুলো আছে, এই পূর্ণরূপ এগুলো কিন্তু মোটামুটি হাবিজাবি গুরুত্বপূর্ণ অংশ। ইউএনসিটিএডি, ন্যাশনাল কনফারেন্স এন্ড ট্রেড, এটা যারা অন্যান্য ডিপার্টমেন্টে এক্সাম দেবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা খুব কম আসে, বাট
আমরা জানি না এক্স্যাক্টলি যে কোথায় থেকে কি আসতে পারে স্পেসিফিক্যালি, সো ওই জায়গাগুলো আমাদের দেখতে হবে। হ্যাঁ, তারপর আমরা দেখি এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু পাই কিনা। দেন ভূপৃষ্ঠ অবস্থিত বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোথায় অবস্থিত? সৌদি আরবে, 780 বর্গ কিলোমিটার। বিশ্বের প্রথম কৃত্রিম দ্বীপ। এই জায়গাগুলো একটু দেখবেন। এটা হচ্ছে 24 নম্বর পেজ। এই যে এ হচ্ছে এর পার্টটা, এটা জাস্ট ছবি ছিল। এবার দেখেন, দীর্ঘতম চালকবিহীন মেট্রো কিন্তু চালু হয়েছে কোথায়? সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো 1 ডিসেম্বর 2024 রিয়াদে। বুঝতেছেন ব্যাপারটা যে আমরা বর্তমানে কোন অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। তারপর আমরা নেক্সট আসি। এখানে দেখেন, ভিনদেশী পতাকা উত্তোলন নিষিদ্ধ। এটা কোথায়? ডেনমার্কে। মাটিতে অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করা আবারও নিষিদ্ধ করার ঘোষণা 2015 সালের আগে তথ্য পতাকা ডেনমার্কের ভৌগোলিক অবস্থা। সো এটা এটা একটা দেখতে পারেন। Then এরপর ক্যান্সারের টিকা তৈরি কারা করছে? রাশিয়া। সূর্যের কাছে আরো সোলার প্রোব। অনেক সময় আমরা দেখি কি যে কিছু বিজ্ঞান রিলেটেড বিষয় থেকেও কোশ্চেন পত্র আসে। সো এই জায়গাগুলো কিন্তু একটু ভালোভাবে দেখতে হয়। হুম, ওইটা কিভাবে কি আসতেছে না আসতেছে নানাবিধ বিষয়, এটা একটু জানতে হয়। তারপর প্লাস্টিক ব্যাগ মুক্ত দেশ ইউরোপ। ঠিক আছে, জেডাব্লিউ এর ফুল মিনিং এটা একটু দেখবেন। তারপর এখানে হচ্ছে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এখানে আমি একটু বিষয় বলে দিই যে গ্রাফিতি, ঠিক আছে, গ্রাফিতি এর ফুল মিনিংটা বা গ্রাফিতি শব্দটা কিভাবে কি আসছে, এই জায়গাগুলো না আপনি একটু ভালোভাবে দেখে যাবেন। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এটা তো সরি, এটা তো আরেকটা আরেকটা দেশে। আমরা আরো বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় পাবো এখানে। আমাদের এত ডিপলি ইসলামিক বিষয়গুলো নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, দেন এটাও জরুরি না, ইংরেজি নববর্ষ ইতিবৃত্তি। তারপর এখানে দেখেন, বাংলাদেশের নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এইটা হচ্ছে সব থেকে কনফ্লিক্টেড আর কি একটা টপিক বর্তমান বাংলাদেশে। আর এটা নিয়ে হচ্ছে লাইক একটা হাইপ আছে। ঠিক আছে, সো চল না আমরা একটু এটা পড়ে দেখি যে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী রিলেটেড ওভারঅল যে ঘটনাটা আছে জরুরি। সো খেয়াল করেন, আমরা হচ্ছে এখন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এই যে রিলেটেড ব্যাপারটা আছে এটা নিয়ে এখন আমরা একটু আদ্যপাত্য জানার ট্রাই করবো। একই সাথে হচ্ছে আমরা ট্রাই করবো যে এই রিলেটেড যাবতীয় ঘটনার উপর বেস করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আসলে কোথায় আছে। হ্যাঁ, তো দেখেন কি বলতেছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর রেফারেন্স নিচ্ছি আমরা 37 নম্বর পেজ থেকে। এটা খুব ভালো লেখে আর কি। বহু ভাষাজাত সাংস্কৃতিক দেশ হচ্ছে বাংলাদেশ। পার্বত্য অঞ্চলে চট্টগ্রাম সহ দেশব্যাপী 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস এবং ঐতিহাসিক এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ঠিক আছে, তো 50টি নৃগোষ্ঠী। এবার দেখেন এখানে
বিষয়টা বলতেছে আর কি, যে আদিবাসী না, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঠিক আছে? কোটা যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু এই বিষয়টার উপর বেস করে থাকে generally। তো এখানে আমাদের যে জায়গাগুলো আছে, ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা ইংরেজিতে তাদের ট্রাইবাল সম্বোধন করে এবং অর্থ হচ্ছে উপজাতি, ঠিক আছে? বাংলাদেশ সরকারের মতে ভূখণ্ডে বসবাসকারী সব জনগণই আদিবাসী, তবে যার 17 শতকের বাংলাদেশে বিশেষ করে পার্বত্য অঞ্চলে তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন আইন এবং পার্বত্য অঞ্চল চুক্তি শব্দটি ব্যবহৃত হয়নি, ঠিক আছে? শান্তি চুক্তিতেও পার্বত্য চট্টগ্রাম যে শান্তিতে আইন ছিল, এটা 2 ডিসেম্বর 1997 সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তিতে উপজাতি ট্রাইব শব্দটি ব্যবহার করা হয়, ঠিক আছে? উপজাতি। তারপর 5 এপ্রিল 2010 জাতীয় সংসদে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি প্রতিষ্ঠান আইন 2010 এটা বাস্তবায়ন করা হয়েছে। তো এখানে নৃগোষ্ঠীদের সম্প্রদায়ের অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক অবস্থা, ঐতিহ্যগত যে যাবতীয় ব্যাপার-স্যাপার আছে এগুলোর উন্নয়ন এবং বিকাশের উপর বেস করে এটা ঘটনা ঘটছে আর কি। 2011 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশোধিত 23টি অনুচ্ছেদে এটা অন্তর্ভুক্ত করা হয়। বলা হয় যে রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, সম্প্রদায় অন্যান্য বৈশিষ্ট্যসমূহ আঞ্চলিক সাংস্কৃতিক এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন বিকাশের ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এটা নিয়ে এত কনফ্লিক্ট, বুঝছেন? এতে কিন্তু সরাসরি অধিকার রয়েছে। আলটিমেটলি কিন্তু আমাদের বর্তমানে যেটা ক্ল্যাশ দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই বাজে একটা পরিস্থিতি। আদিবাসী শব্দটি হচ্ছে সংস্কৃত থেকে আসছে। আদি অর্থ মূল এবং বাসী অর্থ আদিবাসী। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে আদিবাসী ধ, আর এখানে কিন্তু ইউজ হচ্ছে আদিবাসী। তো প্রশ্ন যদি আসে যে আদিবাসী শব্দের অর্থ কি, উপজাতি বা নৃগোষ্ঠী, এই তিনটা কিন্তু সিমিলার মিনিংই করতেছে, রাইট? এর মানে হচ্ছে আদিবাসী শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ইন্ডিজেনাস পিপল। ইন্ডিজেনাস পিপল, INDIGENOUS। হ্যাঁ, ইন্ডিজেনাসে আমরা হয়তোবা INDE দিয়ে দিতে পারি, কিন্তু এটা মিস্টেক যাবে। INDI, ইন্ডিজেনাস। এবার দেখেন এখানে কি বলতেছে, যে প্রতিশব্দটি হিসেবে অ্যাবরজিন শব্দটি ব্যবহার করেন, যাতে প্রকৃতপক্ষে সার্বজনীন আদিবাসী বোঝায় না, ঠিক আছে? অ্যাবরিজিন বলতে সুনির্দিষ্ট অস্ট্রেলিয়ার আদিবাসীদের বোঝানো হয়। বাংলা একাডেমি অভিধানে ইন্ডিজেনাস শব্দের অর্থ দেশী, দৈশিক, স্বদেশীয়, স্বদেশজাত, ঠিক আছে? কলকাতা থেকে প্রকাশিত অভিধানে এটা নিয়ে বর্ণনা দিছে এখানে, সো আমাদের এটা দরকার নাই। ILO এর মতে আন্তর্জাতিক শ্রম সংস্থা, এই যে আন্তর্জাতিক শ্রম সংস্থা মানে ILO 1979 সালে গৃহীত আন্তর্জাতিক শ্রম এবং সংস্থা বেশ আর কি এই ওয়ার্ডটাকে কেন্দ্র করে এখানে একটা ভাগাভাগি হয়েছে, হ্যাঁ, যে এটা আসলে কিভাবে কি আইছে, অক্সফোর্ডে আছে। তো আমাদের এত ইন্ডিভিজুয়াল ইনফরমেশন দরকার নেই, আমরা যতটুকু দাগাইছি ততটুকু আমাদের পড়লেই হচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এখন। 5 ডিসেম্বর 2010 জাতীয় সংসদে পাশ করা হয় এটার আইন, ঠিক আছে? এই যে আইনের তফসিলে 25 নৃগোষ্ঠী অন্তর্ভুক্ত করে। এরপর নানা আলোচনার সাপেক্ষে 3 মার্চ 2015 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতীয় কমিটিতে সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠা আইন 2010 এবং তফসিলে 23টি নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতেছে? সো এবার খেয়াল করেন, এই সাথে পূর্বের তালিকা থেকে উসুই এবং মং নামে দুটি বাদ দেওয়া হয়, সুপারিশ করা হয়। এবং কারণ ত্রিপুরাদের আরেক নাম ছিল উসুই এবং মারমাদের পদবি হচ্ছে মং। ব্যাপারটা বুঝতে পারছেন যে এটা কিন্তু সিমিলার জিনিস, কিন্তু নামটা আলাদা। প্রশ্ন আসতে পারে যে মারমা জাতি আরেক নাম বা এই রিলেটেড বিষয় মং, উসুই হচ্ছে ত্রিপুরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠা আইন 2010 19 প্রদত্ত অনুযায়ী 19 মার্চ 2019 সালে তাফসিলে 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এটা কিন্তু অন্তর্ভুক্ত হয়। কিন্তু দেখেন এখানে কিন্তু বলা হয়েছে 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন ডিফারেন্সটা? তো এই ব্যাপারটাকে এইভাবে হচ্ছে আপনার ভালোভাবে দেখতে হবে। এবার চলেন আমরা দেখে আসি যে সব থেকে মানে বড় যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বা
এটা আসলে লিস্টেড কোথায় কোথায় বা এদের রিলিজিয়াস ব্যাপারগুলা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। সব থেকে বড় হচ্ছে কোনটা বলেন তো? এখানে খেয়াল করেন, সব থেকে বড় হচ্ছে এটা চাকমা। বার্মা 4,83,365 হচ্ছে রাঙামাটি অঞ্চলে চাকমা বসবাস করে। দেখেন এখানে জনসংখ্যা, বসবাস, শীর্ষ জেলা, ভাষা ও ধর্ম। সো এইটা হইতেছে পড়বেন ভালোভাবে। হাইয়েস্ট হাইয়েস্টটা জানাটা বেশি জরুরি, আর লোয়েস্টটা জানাটা বেশি জরুরি। হুম, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সো মুসলিম রিলেটেড ব্যাপারটাও কিন্তু এখানে আসে। সো আমরা একটু খেয়াল করি, ভাষাগত ধর্মীয় ভিন্নতার কারণে বাংলাদেশে মণিপুরীদের ৩টি শাখা বিভক্ত এবং স্থায়ীভাবে তারা বিষ্ণুপ্রিয়া, মৈতি এবং পাঙ্গন নামে পরিচিত। ঠিক আছে, ভাষাগত জায়গার দিক থেকে। তো এই যে ৩টা ভাগ আছে, এই ৩টা ভাগটা একটু দেখবেন ভালোভাবে। এর ভেতরে খেয়াল করেন, মণিপুরীদের মধ্যে ইসলাম ধর্মের অনুসারী সম্প্রদায়ের পাঙ্গন এবং পাঙ্গান, পাঙ্গাল বা মণিপুরী ইসলাম হিসেবে মুসলিম হিসেবে পরিচিত। ১৬০৬ সালে এদের হিস্ট্রিটা এখানে বর্ণনা করা হয়েছে। সো প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি বাংলাদেশের একমাত্র মুসলিম আদিবাসী সম্প্রদায় বা নৃগোষ্ঠী, মুসলিম নৃগোষ্ঠী নিচের কোনটি? তো মণিপুরি যদি আসে ওইটাও রাইট, পাঙ্গাল যদি আসে ওইটাও রাইট, পাঙ্গন আসে ওইটাও রাইট, পাঙ্গান আসলে ওইটাও রাইট, ল মণিপুরি সবই রাইট। ঠিক আছে, পাঙ্গন। তো এই যে কনফিউশন মূলক কোয়েশ্চেন আছে, এটা কিন্তু ভালোভাবে দেখে যাইতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি আর ইনডেপথ দেখাইলাম না, আপনি এটা ভালোভাবে পড়ে যাবেন। এখানে যা যা আছে আমি ওটা দিয়ে দিব আপনাদের। এছাড়াও আর অন্যান্য অঞ্চলে যেগুলো জায়গা আছে, দেখেন এখানে কিন্তু খুব কমপ্লিট লিস্ট দেওয়া আছে। যে এই দেখেন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ফরিদপুর, বান্দরবন, মৌলভীবাজার, সিলেট, তারপর দেখেন বান্দরবন, সিরাজগঞ্জ, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে দিনাজপুর, বান্দরবন, ঠিক আছে, জয়পুরহাট, কক্সবাজার, মাগুরা, এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে এদের ব্যাপারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? তো এইটা একটু ভালোভাবে দেখবেন আপনারা। একই সাথে দেখেন এখানেও দেখবেন। হ্যাঁ, ফ্যাক্ট ফাইল সম্পর্কে আমরা একটু খেয়াল করবো, বাট তার আগে হচ্ছে আমরা একটু এখানে খেয়াল করি। দেখেন এখানে কিন্তু মাইনরিটিটা অন্যরাও আছে। এবার আমরা একটু এই জায়গাটা দেখি। দেখেন এখানে কি বলতেছে যে নৃগোষ্ঠী ইয়েতে মোট জনসংখ্যা ১৬,৫০,৪৭৮ জন। হ্যাঁ, ৮ লাখ নারী, ৮ লাখ পুরুষ রয়েছে আর কি। ধর্মনিরপেক্ষ নৃগোষ্ঠী হচ্ছে ৪৭%। সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। ঠিক আছে, এই সেই চাকমা যারা সব থেকে বেশি পরিসরে। সবচেয়ে বেশি বসবাস করে হচ্ছে রাঙামাটি জেলায়। সবচেয়ে কম বসবাস করে হচ্ছে লালমনিরহাটে ১১৮ জন। সবচেয়ে বেশি বসবাসকারী বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আর সব থেকে কম বসবাসকারী বিভাগ হচ্ছে বরিশাল। এই যে কনফিউশনটা আছে বরিশাল আর চিটাগাং নিয়ে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা একটু আপনারা ভালোভাবে একটু অবজারভেশন করে পড়ে যাবেন। বেশ ইম্পর্টেন্ট একটা জায়গা এটা। তো হোপফুলি এর পরবর্তীতে আপনাদের এই ৩টা যে টপিক আছে, ধর্ম, ভাষা, শীর্ষ জেলা, এই রিলেটেড জায়গার দিক থেকে হোপফুলি আপনাদের আর কোনো কোয়েশ্চেন কনফিউশন মূলক থাকবে না। আপনারা আজকের পর থেকে এই টপিকের উপর বেস করে যদি জেএনইউ যে কোনো জায়গায় কোয়েশ্চেন আসে, হোপফুলি ইউ উইল কারেক্ট অল অফ ইউর অ্যান্সার্স। ঠিক আছে, এটা কিন্তু 50টি সব থেকে লেটেস্ট। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু কম দিয়েন না আবার। বর্তমানে বর্তমানে হ্যাঁ। তো এখানে কিছু কোয়েশ্চেন আছে, আপনারা চাইলে এগুলো দেখে যাইতে পারেন। এই যে অনুযায়ী আমার এখানে আসলে নতুন করে দেখানোর কিছু নাই, আমি খুব ডিটেলসে পড়িয়েছি। এবার আমরা একটু খেলাধুলায় আসি। হুম, এই যে অনূর্ধ্ব ১৯ নারী আইপিএল মাস্কট থিম সং, মাস্কটটা গুরুত্বপূর্ণ, আমি এটা অলরেডি পড়াইছি। গোল্ডেন, আচ্ছা এই যে এই 24 হচ্ছে আন্ডার 19 এশিয়া কাপে কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ ছিল। ঠিক আছে, আর রানার আপ কিন্তু ভারত ছিল। এটা কিন্তু ভালোভাবে দেখবেন। দেন এবার এখানে আমি একটু দেখি, এটা একটু দেখেন, T20 বিশ্বকাপের ওয়ার্ল্ড রেকর্ড।
সালে বিশ্বকাপের আয়োজক হচ্ছে, ফুটবল বিশ্বকাপের আয়োজক হচ্ছে সৌদি আরব। এটাও আপনারা যদি দেখতে চান দেখতে পারেন ফিফার, এটা লেস ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমরা বেশ প্রশ্ন ব্যাংক দেখতেছি। হ্যাঁ, এটা হইতেছে আপনার 43 পেজ। এই পার্টটা একটু ফলো করবেন। সঠিক বানান, বাগধারা, তারপর শব্দের অর্থ নির্ণয়। এটা আমি জানি যে এটা অন্যান্য জায়গার হয়তো বা কোয়েশ্চেন মনে হচ্ছে, কিন্তু ওটা দেখে যাওয়াটা ভালো। ইনকেস তারা দিতে পারে। সবসময় যে আপনার প্রিভিয়াস জিনিসপত্রই ফলো করবে এমন কিন্তু কোনো কথা নাই। এবার কিছু বিষয় খেয়াল করি। যেমন দেখেন এখানে কিছু সিম্পল কিছু কোয়েশ্চেন থাকে, এই যে বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। হ্যাঁ, এখানে দেখেন এখানে কনফ্লিক্ট আছে যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মেঘনা আর নদী রক্ষা কমিশনের মতে হচ্ছে পদ্মা। সো কনফ্লিক্ট কিন্তু এটা পেঁচায় কিন্তু অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো ওটাই একটা জিনিস খেয়াল করেন যে অভ্র কিবোর্ড কে তৈরি করে? মেহেদী হাসান। কিবোর্ডের ফাংশন কি হচ্ছে 12টি। সুনামি হচ্ছে জাপানি শব্দ। এইগুলা দেখেন, এগুলা কিন্তু একটু কনফিউশন কোশ্চেন, একটু আসার মতো কোশ্চেন, একটু জটিল কোশ্চেন। লাল নীল সবুজ হচ্ছে মুখ্য বর্ণ, ফান্ডামেন্টাল কালার। ঠিক আছে, তারপর কৃত্রিম প্রয়োগে প্রোগ্রামিং ব্যবহৃত হয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় পাইথন কিন্তু ব্যবহার হয়। এটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, সো সবচেয়ে সবচেয়ে কোন ধাতু সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়াম কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি। এই যে ভূকেন্দ্রে হচ্ছে বস্তুর ওজন সব থেকে কম। হ্যাঁ, সো দেখেন মোটামুটি কিন্তু আমরা একটা বিশদ ইনফরমেশন পাইতেছি। পঁয়ত্রিশ, 36, 37 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, গতবার না তার আগের বার জেইউতে একটা কোয়েশ্চেন এসেছিল যে তুষার সাদা দেখায় কেন? ঠিক আছে, তুষারকে সাদা দেখায় কেন? ঠিক তেমনি আকাশ নীল দেখায় কারণ নীল আলোর বিক্ষেপণ বেশি। এটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখেন আর্ট রিলেটেড সাথে একটা ইনভলভমেন্টও আছে এই কোয়েশ্চেনের। হুম, এবার একটা জিনিস দেখেন, এখানে একটা কোয়েশ্চেন। 3-0 তত্ত্বের উদ্ভাবন করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান। ইন্ডিয়া না, কিন্তু বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কিন্তু ভুটান। বুঝছেন, এটা কিন্তু একটু মাথায় নিন। বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে মর্যাদা দেয় হচ্ছে সিয়েরা সিওন। 52। আমি জানি একটু অফবিট কোয়েশ্চেন লাগতেছে হয়তো এগুলো আপনার কাছে, কিন্তু তারপরে পড়ে যাওয়াটা ভালো। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? এটা কিন্তু ঢাকায় চলে আসছে অলরেডি কোয়েশ্চেন, তাই না? নাটোরে, দেখছেন? বললাম না, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। এটা কিন্তু এবার ঢাকা ইউনিভার্সিটি আসছে, উত্তরা গণভবন। এই মুক্তিযুদ্ধ অবদানের 4টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়। বাংলাদেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। আমি জানি না আসলে ঘটনাটা কি। এরপর
60, চৌষট্টি। আচ্ছা, আমরা এখানে যখন দেখলাম আমরা এগুলো একটু দেখে যাই, ঠিক আছে? কাজী নজরুল ইসলামের এইটা দেখে যাবেন। পত্রিকা নাটিকা শব্দের অর্থ স্ত্রীবাচক শব্দ হচ্ছে নাটিকা ক্ষুদ্রার্থে। বাংলা ভাষার মৌলিক রূপ দুইটি। 7, পুতুল নাচের ইতিকথা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। এটার উপর বেস করে আপনাদের কিন্তু পড়ানো হয়েছে অলরেডি। হুম। চাকমা উপজাতির সংখ্যা বেশি। মেক্সিকোর মুদ্রার নাম পেসো। বাংলাদেশের উৎপন্ন কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশেই সমাপ্ত হয়েছে? হালদা। এটা হচ্ছে একমাত্র নদী, হালদা। বাংলাপিডিয়া কারা প্রকাশ করে? এশিয়াটিক সোসাইটি। এটা খেয়াল করেন, বাংলাপিডিয়া হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রকাশ করে। এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তারপর এখানে হচ্ছে একটু ম্যাথ রিলেটেড ব্যাপার আছে। তো দেখছেন, একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু পড়াচ্ছি আপনারা কি বলেন তো, কারিগরি সহায়ক, এখানে এমসিকিউ, কারিগরি সহায়ক, অফিস সহায়ক এমসিকিউ। এখান থেকে কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। দেখেন, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? এবার খেলাটা বুঝতে পারছেন কিভাবে প্যাচটা লাগে এক্সাম হলে? এই জন্য হইতেছে আপনাদের অবশ্যই এই জায়গাটা একটু ভালোভাবে পড়ে দেখে যাইতে হবে, ঠিক আছে? আমরা আছি এখন 49 নম্বর পেজে। খেয়াল করেন সবাই, বাংলাদেশের সর্বোচ্চ দক্ষিণের অবস্থিত হচ্ছে ছেড়া দ্বীপ। বাংলাদেশ 1991 থেকে ভ্যাট চালু হয়। 76-এর মরণোত্তর কত সালে হয়? 1970 সালে। 76-এর মরণোত্তর, ঠিক আছে? অনেকে এটা কনফিউজ করে ফেলে। 1770, 76-এর মরণোত্তর চালু হয়, সংগঠিত হয়। ইরাডম হচ্ছে উন্নত জাতের ধান। এবার 15 নম্বর, এটা লেস ইম্পর্টেন্ট বাট তারপর দেখে যাবেন। 18, এবার হচ্ছে 28, 36, 37, 40, 48, 47, ঠিক আছে? এগুলো মোটামুটি একটু দেখে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ জায়গা আমরা দাগাইছি, আর আমরা বিশদভাবে স্টাডি করছি যেন লাইক কোনো কিছু বাদ না যায়, ঠিক আছে? এবার আমরা একটু স্টাডি করি। দেখেন, এখানে 27 মেট্রো রেলের চলমান অংশের লাইন নাম কি? লাইন 6। 28, 30, 32, 33,
37, 38, 41। এখান থেকে হচ্ছে 53 থেকে 58 পর্যন্ত দেখে যাবেন, 60 পর্যন্ত, ঠিক আছে? এক্লিপস, এই যে এপিক ক্লিক, স্পষ্ট, ম্যাসিভ, বিশাল, রুইন, ধ্বংস, এগুলো একটু দেখে যাবেন। নেক্সট হচ্ছে আমরা এখানে অনেক কনফ্লিক্টেড কোশ্চেন দেখতে পাচ্ছেন, ম্যাথ রিলেটেড, দরকার নাই। বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে, ঠিক আছে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল 8 অগস্ট 2024। এটা একটু দেখে যান, এগুলো তো আসার মতো কোশ্চেন। 4, 7, 7টা একটা লেস ইম্পর্টেন্ট। 15, 16, 17, 22, 21, 20, বিভীষিকা বানানটা, আষাঢ়ে বৃষ্টি, সপ্তমী। 26, আদালত আরবি শব্দ, ঠিক আছে? তারপর 28, এগুলো পড়ে যান, মানে যারা অতিরিক্ত পড়তে চান না তারা কিন্তু এটা ফলো করতে পারেন, এটা বেশ উপকার্যকরী। যে কপোতাক্ষ কবিতাটি কার লেখা? কপোতাক্ষ নদ, মাইকেলের। 29, 30, এগুলো একটু দেখে যায়, ঠিক আছে? আর যদি সুযোগ হয় ইংলিশ গুলো একটু পড়ে যান, ইংলিশ গুলো মাঝে মাঝে ইম্পর্টেন্ট হিসেবে কাজে আসে। এই যে এখানে এটা হইতেছে আপনার 14 নম্বর পেজ। যারা বই ফলো করতেছেন তারা এবার একটু দাগাই নিবেন। সাংস্কৃতিক বাংলা শব্দ, ঠিক আছে? যার ইংরেজি প্রতিশব্দ কালচার। নেক্সট হচ্ছে চেতনায় জুলাই বিপ্লব, ঠিক আছে? এখানে একটু খেয়াল করি আমরা, এখানে আমরা দেখি যে এখানে আমরা কোনো গুরুত্বপূর্ণ অবজেক্টিভ পাই কিনা। হ্যাঁ, সাংস্কৃতিক গণ বিপ্লব, এই যে রেভলিউশন যে শব্দটা আছে এর উৎপত্তি হচ্ছে ল্যাটিন। এই যে এটা একটু দেখবেন, টার্ন অ্যারাউন্ড, ঘুরে দাঁড়ানো। হ্যাঁ, ঐতিহাসিক বিপ্লব, দেখেন এখানে কি লিখছে? স্বৈরাচারী নির্মম পতনের জন্য 24 জুলাই বিপ্লবটি পৃথিবীর ইতিহাসে রুশ বিপ্লব, এবং 2024 সালে জুলাই বিপ্লব আমাদের কিন্তু হয়েছে এখানে। তারপর এখানে কারা কারা শহীদ হয়েছে এই বিষয়টা কিন্তু একটু কনফ্লিক্টেড। এখানে কিছু নাই, যাক সমস্যা নাই। এটা খেয়াল করেন, বাংলাদেশ বিষয়াবলী, ঠিক আছে? গ্রাফিতি এই জায়গাটা একটু দেখবেন, জুলাই স্মৃতি জাদুঘর, ঠিক আছে? এই টপিকগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে আর কি, মানে এদের মতো আর কি এরা প্রেডিকশন করছে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস, যারা এগুলো জায়গায় পড়তেছেন না তারা এগুলো জায়গায় একটু দেখে দেখে একটু পড়ে নিবেন, ঠিক আছে? তারপর মানবাধিকার, পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন দ্বিতীয়। এখানে দেখেন
আচ্ছা, এখানে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। দেখেন অনেকগুলা জায়গা আছে, বুঝছেন? মানে অনেক স্পেসিফিক জায়গা আছে, যে স্পেসিফিক জায়গাগুলো হইতেছে আপনার যে একটা পার্টিকুলার এরিয়াকে নির্দেশ করে। হিস্টোরিক্যাল হেরিটেজ রিলেটেড জায়গা, ওইগুলো একটু আপনারা দেখবেন। ওইগুলো রিলেটেড জায়গা ওই কোশ্চেন টাইপের আপনারা হয়তো অলরেডি পড়েছেন বিভিন্ন বই থেকে, ওই জায়গাগুলো একটু বেশি করে ফলো করবেন, ঠিক আছে? ইন্টারন্যাশনাল অনেক কমপ্লেক্স আছে। আচ্ছা, আমরা দেখি আমরা আর কিছু পাই কিনা গুরুত্বপূর্ণ। দেখেন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এই জায়গাটা কিন্তু বেশ মানে ভালো একটা এরিয়া আপনার অবজেক্টিভ বা আসার মতো, বা এখান থেকে কিন্তু আমরা মাঝে মাঝে দেখে থাকি। আপনারা যেটা করবেন এখানে, এই যে পূর্ণরূপ, ঠিক আছে? কোনটার পূর্ণরূপটা কি? এই যেমন এফএটির পূর্ণরূপ হচ্ছে ফাইল অ্যালোকেশন ট্যাব, জিইউআই এর হচ্ছে এগুলো একটু দেখে যাবেন, বায়োস। এই চারটা একটু দেখবেন, কম্পিউটারের অঙ্গ সংগঠন, এই চারটা একটু হালকা পাতলা দেখে যাবেন, ঠিক আছে? যদি ইনকেস কিছু আসলো আপনি দাগাইলেন, খুব কম, বাট আইসিটি থেকে আসে। আইসিটি থেকে আসা মানে কম্পিউটার থেকে আসা। হ্যাঁ, এই দেখেন নিউমেরিক কি হচ্ছে 17টা। যা দাগাই দিলাম এগুলো একটু দেখে যাবেন। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ বা ডিভাইস, ঠিক আছে? আমরা কিন্তু প্রায়শই এই টাইপের এসএসডি সম্পর্কে, আরে বাবা আমার 500 এসএসডি, হ্যাঁ, ল্যাপটপের এসএসডি আলাদা, পিসির এসএসডি আলাদা, মোবাইলের এসএসডি আলাদা, মোবাইল ল্যাপটপের এসএসডি সেম, এরকম এসএসডি ফুল মানে কিন্তু আমরা জানি না। একটু এগুলো ভালোভাবে দেখে যাবেন, বিশেষ করে কোনটার কি অর্থ। হ্যাঁ, এসকিউএল, স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ভিপিএন এর পূর্ণরূপ দেখে যাবেন। আমি মনে হয় ওটা আপনাদের লিখে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর কিছু কিছু কোয়েশ্চেন হচ্ছে আমি আমার পেজ থেকে পোস্ট করবো, এগুলো একটু দেখে যাবেন। যেমন জেইউ এর লোগো কে করছে, তারপর জেইউ এর এবার কিন্তু এই মাসে কিন্তু জেইউ এর প্রতিষ্ঠা বার্ষিকী আছে, হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, যে কত বয়স হয়েছে, এটা একটু দেখে যাবেন। মেশিন সবকিছু না, কিছু কিছু জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর দেখেন এখানে একটা প্যাচ লাগাই এরকম, ডেটাবেস সিস্টেম, এগুলো একটু ফলো করবেন। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবেন। তারপর এখানে এখানে দেখেন আমরা এই ওয়ার্ডটার সাথে কিন্তু ব্যান্ডউইথের সাথে প্রচুর পরিচিত, কিন্তু আমরা এটা মানে জানি না। ডেটা স্থানান্তরণের হারকে বলে ব্যান্ডউইথ, ঠিক আছে? এই জায়গাগুলোটি দেখবেন। কম্পিউটার তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে সি, ঠিক আছে? এটা একটু প্যাঁচায়, বাট মাঝে মাঝে আসার মতো কিছু কোয়েশ্চেন। এসএমএস হচ্ছে মাল্টিকাস্ট। তারপর এরিকসন হচ্ছে ব্লুটুথের উদ্ভাবক। হ্যাঁ, সো এটা একটু দেখবেন। ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্টন গ্রে কার্ভ। এরকম বেশ কিছু বিষয় যেগুলো একটু দেখতে হবে। এই যে কোনটার পূর্ণরূপ কি, এটা একটু দেখবেন। দেখেন আমি কিছু দাগাই দিছি আর কি, এগুলো একটু দেখে যাবেন। এই পেজটা একটু পড়ে গেলেই ভালো হয়, কারণ এখানে হচ্ছে ওই বিষয় রিলেটেড আছে, আর এটা মাঝে মাঝে আসে। বাংলাদেশে প্রথম ইমেল চালু হয় 1994 সালে, 96 সালে হচ্ছে ইন্টারনেট চালু হয়, আর অনলাইন পত্রিকা হয় bdnews24.com। এটা হচ্ছে প্রথম অনলাইন সাইবার অপরাধ, এই রিলেটেড ব্যাপারটা একটু দেখে যাবেন। হ্যাঁ, বেশ
করতে হবে আর কি। তো আমি বললাম বাকিগুলো। তারপর বিগত সালের কোয়েশ্চেনের দরকার নাই। ওটা তথ্যগুলো এগুলো সুযোগ থাকলে একটু দেখে যাবেন। দেখেন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি দিয়ে দিছে, ঠিক আছে? এই যে ডিউ রিলেটেড, সরি এটা হচ্ছে জাহাঙ্গীরনগর, জাবিতে পরীক্ষা হবে লিখিত এবং এমসিকিউ, বুঝছেন? এই রিলেটেড বিষয় এখানে দিছে। তো এটা পড়ে যায়েন আপনারা, যারা মোটামুটি পড়তে চাইতেছেন বা কম পড়তে চাইছেন এগুলো একটু দেখে যাবেন। এটা হচ্ছে একটা নমুনা বিষয় দিছে, এখান থেকে পড়লেও মোটামুটি আপনি একটা কমপ্লিট ধারণা পাবেন। এটা হচ্ছে ৭৪ নম্বর পেজ আর হচ্ছে ৭৫ নম্বর পেজ, ঠিক আছে? দেখেন বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্য হচ্ছে ৫টি, ঠিক আছে? জাহাঙ্গীরনগর নিয়ে হয়তো নেক্সট মান্থে দিতে পারে। এই ময়না হচ্ছে উন্নত জাতের ধান, হ্যাঁ প্যাচ কি? একমাত্র রাঙামাটি জেলা হচ্ছে দুইটা দেশের বর্ডার শেয়ার করে, এটা হচ্ছে মায়ানমার আর এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে, ঠিক আছে? আয়তনে দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম। দেখছেন, এটা যারা সিইউতে এক্সাম দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে দেখেন চারুকলা রিলেটেড, এখানে বহুত এমসিকিউ দিছে, এগুলো একটু দেখে যাইতে হবে। এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট। এটা হইতেছে আপনার 85 নম্বর পেজ। সো দেখেন আমরা একটু দেখি, শখের হাড়ি এক ধরনের ঐতিহ্যবাহী লোকশিল্প, দেখছেন? কোন কোন জায়গায় মূলত ব্যাপার? ছোট সোনা মসজিদ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জে। আমাজন প্রতিষ্ঠা করেছে যে, আচ্ছা আমাজন কোম্পানি প্রতিষ্ঠা করে, বন্যা সরি। তো এই কিছু কিছু বিষয় আছে এখানে, এগুলো একটু দেখে গেলে আপনাদের একটু আইডিয়া বাড়বে। দেখেন এখানে যেমন একটা কোশ্চেন আছে, বতুচানের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে আর্টিস্ট বায়োগ্রাফি এরকম বহুত ইনফরমেশন শেয়ার করা আছে, আপনার ওইটাও পড়লে আপনার হেল্প হবে। তো এই জায়গাগুলো একটু ভালোভাবে দেখবেন। নেক্সট চুয়েটের রেজাল্ট সম্ভবত দিয়ে দিছে। রাজবাড়ী জেলা আছে, মানিকগঞ্জ জেলা আছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট না।